দেখ সেই কখন থেকে ছিপ নিয়ে বসে আছি, একটা মাছ উঠলো না। সেটাই ভাবছি, আর যা রোদ্দুর করেছে মাছেরাও না মনে হয় জলের তলায় চলে গেছে। বৈশাখের দুপুরে আর কি হবে বল। না, আজকে মনে হয় নিম বেগুন দিয়েই ভাত খেতে হবে, একটা মাছও জুটবে না। পড়েছে পড়েছে, এই আমার আমার ছিপে পড়েছে, মনে হয় মাছ পড়েছে। কি মাছ পড়েছে? দেখি টান, ভালো করে টান টান। ইয়ে কি মজা, আমার বড় মাছ পড়েছে। আজকে গরম গরম মাছ ভাজা দিয়ে দিব্যি খাওয়া হবে। কিরে কিরে অর্জুন, তোর একটা মাছ পড়লো না? আরে এখনো তো একটা মাছ ঘিতলো না ছিপে। তোর বাবার মতন মাছেরাও বুঝি তোর কাছে আসতে চাইছে না রে? এই তুই বাবার কথা বললি কেন এর মধ্যে? আমি কি তোকে কখনো খোটা দিয়ে কথা বলেছি? আমায় আমায় কি বলবি শুনি? তোর মতো কি আমার বাবা বেপাত্তা নাকি? আমরা তিনজন একসাথে থাকি, বুঝলি? আমারও বাবা আছে, ঠিক আছে। যেদিন বাবা সকলের সামনে চলে আসবে সেদিন দেখবি একেবারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা যা। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, এখনো বাবাকে তো নিজের চোখে দেখলি না। ওর আবার বাবা নাকি আসবে, ফালতু কথা যত সব। এই নিয়ে তো প্রথম নয়, এই তিলপুরের গ্রামের সকলেই অর্জুনের দিকে বিদ্রূপের দৃষ্টিতে তাকায়। আর এই সবের পেছনে একটাই কারণ, ওর বাবার অনুপস্থিতি। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, অর্জুন ওর বাবাকে কখনো দেখেনি। ওর মা সাবিত্রীর সাথে ছোট্ট কুঁড়ে ঘরে থাকে ওরা। ওর মা মাঠের থেকে শাকসবজি তুলে হাটে বিক্রি করে। কোনো মতে সংসার চলে মা ছেলের। খোকা, বাড়ি এসে গেছিস? আমি ভাবলাম তোকে ডাকতে যাব। যা যা, গরম আজকে। এনে জল নিয়ে এলাম, চান সেরে নে, তারপর মা ছেলে একসাথে খেতে বসবো। না খাবো না, কিছু খাবো না, ভাল লাগছে না। ও মা, কি হয়েছে? খাবি না কেন? শরীর খারাপ লাগছে? যা গরম, এই জন্যই বলি রোদে রোদে ঘুরিস না। দেখি। শোবে না, একদম শোবে না ভাই। তুমি যতদিন না তুমি আমাকে সত্যি কথা বলছো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। সত্যি? কিসের সত্যি বাছা? বাবা কোথায় সেই সত্য? আমি কার ছেলে? কি আমার বংশ পরিচয়? বলো মা, বলো। আবার সেই এক কথা। তোকে আমি কতবার বলেছি এই নিয়ে আমি তোকে কিছু বলতে পারবো না। তুই যা, চান করে আয়, আমি খেতে দিচ্ছি। না আমি যাবো না, যাবো না, আমি যাবো না। আজকে আমি কিছুতেই খাবো না মা, যদি না তুমি আমাকে আমার বংশ পরিচয় বলো। আমি অন্য জল সব পরিত্যাগ করবো, কারণ গ্রামের ছেলেদেরই অপমান আমি সহ্য করতে পারছি না। আমি কি করব বাছা? তোর পিতৃ পরিচয় যে তোর জন্য বিপদ ডেকে আনবে। না না না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তখন সন্ধে পেরিয়ে রাত হয়েছে। সাবিত্রী একটা থালায় গরম গরম রুটি, তরকারি আর মিষ্টি সাজিয়ে ঘরের দিকে এগোলো। অর্জুন সেই যে দুপুরে দৌড় দিয়েছে, এখনো খোলেনি। সাবিত্রী ভাবে এ তার ছেলে মানুষই, কিছুক্ষণ পর ঠিকই ছেলের মন ভুলে যাবে। সে দরজায় ধাক্কা দিয়ে বলল, খোকা, বাছা ধর আমার, দরজা খোল। না কিছুতেই না, আমি কিছুতেই দরজা খুলবো না। অমন করে না বাবা, মাকে এমন করে কষ্ট দেয় না সোনা। দেখ আমি তোর জন্য কি এনেছি। সোনা বাছা আমার, মায়ের উপর অমন করে কেউ রাগ করে বাবা? আর রাগ করতে নেই। এই দেখ, আমি তোর জন্য ধীরেন ময়রার দোকান থেকে পান্তুয়া এনেছি, দেখ। আমি বললাম তো আমি খাবো না, আমি খাবো না। নিজের বাবার পরিচয় না জানা অবধি আমি কিছুই মুখে দেবো না, কিছুতেই না। এরকম জেদ করতে নেই খোকা, তুই হাঁ কর, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। নে নে, খা বাবা। খাবো না আমি বলছি তো, যতক্ষণ আমার বাবার সম্পর্কে জানবো আমি কিছুতেই খাবো না। অসভ্য জানোয়ার ছেলে, খাবারের থালা ফেলে দিলি তুই? তুই জানিস ওই এক বেলার খাবার জোগাড় করতে আমার কত কষ্ট করতে হয়েছে? কতটা মাথার ঘাম পায়ে ফেললে হাড়িতে চাল জোটে, তুই জানিস? বাবার পরিচয় চাই না তোর? হ্যাঁ, তবে শোন, তুই কোনো সাধারণ ঘরের ছেলে নয়। হ্যাঁ, তুই জমিদার বলরাম মুখার্জির ছেলে, চট্টরাজপুরের জমিদার বলরাম মুখার্জির ছেলে তুই। তুমি কি বলছো মা? আমি জমিদারের ছেলে, কিন্তু কি করে? আমার বাবা কোথায়? সে অনেক কাহিনী খোকা, আমি তোকে সব বলবো, কিন্তু তার আগে কথা দে, তুই এই কথাটা কাউকে বলবি না। আমি কাউকে বলবো না, তুমি বলো, তুমি বলো আমার বাবা কোথায়? আমার চট্টরাজপুরই বা কোথায়? এই গ্রামের থেকে 60 কিলোমিটার দূরেই অবস্থিত চট্টরাজপুর। সেই চট্টরাজপুরের জমিদার ছিলেন তোর বাবা বলরাম মুখার্জি। আমার যখন 18 বছর বয়স, তখন আমি বিয়ে করে জমিদার বাড়িতে আসি। বিয়ের পর 2 বছর দিনগুলো কেটেছিল স্বপ্নের মতো। তোর বাবা বড্ড ভালো মানুষ ছিলেন, প্রজারা তাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। কিন্তু হঠাৎ করেই তোর বাবার শরীর খারাপ করতে শুরু করলো, কখনো জ্বর, কখনো সামান্য কারণেই বমি। ধীরে ধীরে জলজ্জান্ত মানুষটা শয্যাশায়ী হয়ে পড়ল। আমি সেদিন উদ্বিগ্ন হয়ে নায়ক মশাইকে বললাম,
নায়েব মশাই, আমি যে আপনাকে গঞ্জের বড় ডাক্তারকে খবর দিতে বলেছিলাম, তিনি কবে আসছেন? আসলে গিন্নিমা, তাকে খবর তো দেওয়া হয়েছে, তিনি কবে আসবেন সেটা তো বলতে পারছি না। কি এ আবার কি কথা নায়েব মশাই? এদিকে জমিদার বাবুর শরীর দিন দিন খারাপ হচ্ছে, আর আপনি বলছেন ডাক্তার কবে আসবে আপনি জানেন না? না না, এটা খুব দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন আপনি। সাবিত্রী, তুমি শান্ত হও। আমি অসুস্থ, নায়েবকে সব দিক একা সামলাতে হচ্ছে। ওরই বা দোষ কি বলো? না জমিদার বাবু, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার শরীর, বাকি সব পরে হলেও চলবে। কবিরাজ মশাই, আপনি বলুন কি ওষুধ, কি পথ্য জমিদার বাবুকে সুস্থ করে তুলতে পারবে? আমি বই পড়ে কিছু গাছপালা থেকে ঔষধি তৈরি করেছি। আশা করছি সেই ঔষধেই জমিদার বাবু অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। হে ঈশ্বর, হে পরম পিতা, তাই যেন হয়। এবারে আপনারা আসুন, আর নায়েব মশাই, যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারকে আনার ব্যবস্থা করুন। সাবিত্রী, আমি জানি না আদৌ আমি সুস্থ হব কিনা, তবে এই প্রজাদের তুমি সবসময় মায়ের মতো আগলে রেখো। কিন্তু এই রাজ্যের নিয়ম যে বড়ই মর্মান্তিক সাবিত্রী। অনেক চেষ্টা করেও আমি সতীদাহ প্রথা রদ করতে পারিনি। জমিদার বাবু, দয়া করে এমন অশুভ কথা বলবেন না। আপনি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আর আপনি যদি না থাকেন, তবে এই জীবন রেখে আমি কি করব? সাবিত্রী, তুমি আমার শক্তি, তুমি দুর্বল হয়ে যেও না। আমি জানি জমিদার বাবু, আর তাই তো বলছি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠুন। আর তারপর আপনাকে একটি সংবাদ দেব আমি। সংবাদ? কি সংবাদ সাবিত্রী? এখন নয়, সঠিক সময়ে আপনাকে জানাবো। তার আগে আপনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু জমিদার বাবু আর সুস্থ হয়ে উঠলেন না। দিন দিন তার অবস্থা খারাপ হতে হতে একদিন তার শেষ দিন এসে উপস্থিত হলো। কবিরাজের ওষুধ পথ্যি কিছুতেই কিছু হলো না। সকালের আলো ফোটার আগেই জমিদার বাবু ইহলোক ছেড়ে চলে গেলেন। কেন কেন এইভাবে আমাকে ছেড়ে চলে গেলেন আপনি? গিন্নিমা, নিজেকে সামলান। নিয়তির লিখন কি কেউ খণ্ডাতে পারে? তবে আপনাকে বিশেষ কষ্ট পেতে হবে না। এই রাজ্যের নিয়ম আপনার জানা আছে তো মা ঠাকুরন। কিসের কথা বলছেন আপনারা? সতীদাহ প্রথা গিন্নিমা। জমিদার বাবুর সাথে আপনাকে যে সহমরণে যেতে হবে, এটাই যে নিয়ম। আপনি এর ফলে সোজা স্বর্গে যাবেন। এ সম্ভব নয় নায়েব মশাই। সম্ভব নয়? আপনি আপনি এই রাজ্যের এতদিনের নিষ্ঠা প্রথাকে অস্বীকার করছেন? হ্যাঁ, করছি। কারণ এখন এটা শুধু আমার জীবনের বিষয় নয়, এটা আমাদের জীবনের বিষয়। হ্যাঁ, আমি সন্তান সম্ভবা। আমার গর্ভে জমিদার বাড়ির বংশধর বেড়ে উঠছে। কি বলছেন কি আপনি? এ আমরা মানি না। আমি এ কথা মানি না। হতে পারে আপনি মৃত্যু ভয়ে মিথ্যে কথা বলছেন। নায়েব মশাই, নিজের সীমা উল্লঙ্ঘন করবেন না। ভুলে যাবেন না আমি জমিদার বাবুর স্ত্রী। কিন্তু নায়েব মশাই তো অন্যায় কিছু বলেননি মা ঠাকুরন। প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করবে না। ও, এখন আমায় সন্তান সম্ভবা হওয়ার জন্য প্রমাণ দিতে হবে? বেশ, আমি রাজি। নিজের সন্তানের জীবন রক্ষার্থে আমি রাজি। না, এবার কবিরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কবিরাজ নিজের মতো করে আমাকে পরীক্ষা করলেন আর সব শেষে জানালেন যে আমি 1 মাসের গর্ভবতী। আর জমিদার বাড়ির নিয়ম যে গর্ভবতী স্ত্রীকে কখনো স্বামীর সাথে সহমরণে শোয়ানো যায় না। এরপর সব নিয়ম মেনে জমিদার বাবুর শেষকৃত্য সম্পন্ন হলো। আমার চারিদিক তখন যেন অন্ধকার হয়ে এসেছে। একদিকে স্বামীকে হারানোর শোক, অন্যদিকে আসন্ন সন্তানের জন্য ভাবনা। জমিদারির কাজ সব নায়েবই দেখাশোনা করত। আমি একবারের জন্যও তাকে অবিশ্বাস করিনি। একদিন এক দাসী পদ্মা এসে বলল, গিন্নিমা, আপনার দুধ খেয়ে নিন। ওইখানে রেখে চলে যা, আমি পরে খেয়ে নেব। গিন্নিমা, কাল থেকে আপনি কিছুই খাননি। দয়া করে কিছু মুখে দিন, নইলে যে শরীর খারাপ করবে। আর শরীর নেহাত একটা প্রাণ রয়েছে, নইলে বেঁচে থাকার যে আর কোনো উদ্দেশ্যই অবশিষ্ট নেই রে। অমন কথা বলবেন না গিন্নিমা, আপনি শক্ত হন, নইলে ওরা যে সব লুটে নেবে। ওরা লুটে নেবে মানে? তুই কার কথা বলছিস পদ্মা? কে সব লুটে নেবে? গিন্নিমা, আপনাদের নুন খেয়েছি, তাই বেইমানি করতে পারবো না। আমি নিজের চোখে দেখেছি গিন্নিমা, ওই
ওই নায়েব আর কবিরাজ ওরা ওরা সব আত্মসাৎ করতে চাইছে। কি নায়েব আর কবিরাজ মশাই? এ তুই কি বলছিস পদ্মা? ওরা যে জমিদার বাবুর বিশ্বস্ত রে। ওরা আমি যে কল্পনাও করতে পারছি না। দোহাই গিন্নিমা, আপনি আর দেরি করবেন না। ওই শয়তান দুটোকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আপনি কিছু একটা করুন। এ আমাদের জমিদার বাবুর বংশধরের ভবিষ্যতের ব্যাপার। আমি এখনই ওদের সাথে কথা বলছি। জমিদার বাবু ওদের অন্ধের মতো বিশ্বাস করতেন না। এর মাসুল ওদের দিতেই হবে। এবার তাহলে কি করবেন না মশাই? গিন্নিমা পোয়াতি, তার গর্ভেই কিন্তু রয়েছে এই বংশের উত্তরাধিকারী। হ্যাঁ, আমাদের এত পরিকল্পনা সব সব মাটি হয়ে গেল কবিরাজ। কত পরিকল্পনা করে বিশেষ ভেষজ বিষ প্রয়োগ করে জমিদার বাবুকে হত্যা করলাম, কেউ বুঝতেও পারলো না। ভেবেছিলাম জমিদারের বউকে ও একই চিতায় শুইয়ে দেব, ব্যাস ঝামেলা মিটে যাবে। তখন এসব সব আমাদের হবে, সব আমাদের হবে। ঈশ্বর, কি বলছে ওরা? জমিদার বাবু যাদের এত বিশ্বাস করতেন তারাই ওনার পেছনে। কিন্তু জমিদার ঠিক সময় ঠিক কাজটা করে দিলেন, ব্যাস সব কিছু ভেস্তে গেল। এত বিপুল সম্পত্তির দিকে কবে থেকে চোখ দিয়ে বসে আছি, আর এখন এত বিপুল সম্পত্তি সব আমাদের হাতের কাছেই রয়েছে, কিন্তু সে ঘরের দরজা যে খোলা যাচ্ছে না কবিরাজ। জানি না জমিদার কি করে গেছেন। যদি ওই দরজা খোলা যেত না, আমরা সেই সম্পদ নিয়ে না এতক্ষণে পালিয়ে যেতাম। এতদিন জমিদারের খিদমত খাটতে হয়েছে, আর এবারে ওর ছেলের দেখ। কবিরাজ, ফল তো তখন আসবে যখন গাছ বেঁচে থাকবে। যদি গাছটাকেই আমরা শেষ করে দিই, তার মানে জমিদার বুকে বুদ্ধিটা কিন্তু জব্বর নয়। আমি তো ওনার চিকিৎসা করছি, একটা বড়িতে সামান্য ধুতুরার বিষ, ব্যাস। না 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 না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমার সন্তান, না, ওকে বাঁচাতেই হবে। আমাকে এক মুহূর্ত দেরি করলে চলবে না। আমাকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। গিন্নিমা, আপনি আজকে রাতে এই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু দুয়ারে যে পেয়াদা লাঠিয়াল থাকবে পদ্ম, তাছাড়া আমি একা কোথায় যাব? তুই তো জানিস আমার তিন কুলে কেউ নেই। আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা। আজকে কালীতলার মাঠে রাত জাগরণ আছে, সকলে সেখানে যাবে। আপনি ঠিক রাত 1টার সময় পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবেন। ওরা যদি জানতে পেরে যায়? কেউ কিচ্ছুটি জানতে পারবে না মা। এই গ্রামের থেকে অনেক দূরে তিলপুর গ্রাম রয়েছে, আপনি সেখানে চলে যান। ওইখানে আমার বাপের বাড়ি ছিল, আর সেখানে কেউ নেই। জানি গিন্নিমা আপনার কষ্ট হবে, কিন্তু সন্তানের জন্য কষ্ট তো করতেই হবে। আমি ঠিক চলে যাব। পদ্মারে, তোর এই উপকার আমি কোনোদিন শোধ করতে পারবো না। সেই রাতেই আমি সামান্য কিছু টাকা আর জিনিস নিয়ে রওনা দিই। ভোরের আলো ফোটার আগেই এই তিলপুরে এসে পৌঁছই। এখানেই তোর জন্ম হয়। আমি তোকে সবকিছু থেকে দূরে রেখেছি বাছা, যাতে ওই শয়তানগুলো তোর কথা জানতেও না পারে। এই কারণেই আমি তোকে কিচ্ছু জানাইনি। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি না জেনে কত ভুল করেছি। তুই তোর পিতৃ পরিচয় জানতে চেয়েছিস, আমি সব বলেছি। কিন্তু বাবা, ভুলেও এই কথা কাউকে বলিস না, নইলে সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কখনো তোমাকে কষ্ট দেবো না মা। পরদিন সাবিত্রী অর্জুনকে পাঠশালায় পাঠিয়ে হাটের দিকে রওনা হলো। অর্জুনের মন আজকে ভীষণ ভালো। সে জমিদার পুত্র এটা ভেবেই তার ভেতরটা পুলকিত হয়ে উঠছে। তখনও গুরুমশাই আসেনি। অর্জুন আসন পেতে বসতেই তার সহপাঠী ভোম্বল বলল, বাবা অর্জুন, বলি তোর মা বুঝি নতুন কাজ পেয়েছে? হ্যাঁ, নাকি বাবার খোঁজ পেয়েছে, কোনটা? দেখ ভোম্বল, পাঠশালা এসেছিস, পড়াশোনা কর, ফালতু কথা বলে মাথা গরম করাস না। বাবা, এমন ভাবে কথা বলছিস যেন ভরসা করে দিবি। হ্যাঁ রে, এত গরম দেখাচ্ছিস কেন? বাপের কোনো ঠিক নেই, আবার বড় বড় কথা। আমার বাপের কথা জানলে তোরা লজ্জায় মুখ দেখাতে পারবি না রে, তাই মুখ বন্ধ রাখ। কেন রে, কেন? কে তোর বাবা? কোন মহারাজ? এমন কেমন করে বলছিস যেন কোনো জমিদারের ছেলে? হতচ্ছাড়া। হ্যাঁ, আমি জমিদারেরই ছেলে, চট্টরাজপুরের জমিদার বলরাম মুখার্জির ছেলে আমি, বুঝতে পেরেছিস? তোদের ক্ষমতা নেই আমার সঙ্গে কথা বলার। বড় বড় কথা বলার আগে মুখ সামনে নে। আরে তো চমৎকার হয়ে গেল, যেই ছেলের খোঁজে এতদিন ধরে আমার শালা ঘুরে বেড়াচ্ছে
সে যে হাতের নাগালেই ছিল। বাবা 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 বাবা। না 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 না, জমিদারের ছেলে তার মানে বেঁচে রয়েছে, আর সে আমাদের হাতের এত কাছে রয়েছে, তবু আমরা বুঝতে পারিনি। বুঝতে কি আমি পেরেছিলুম শালা বাবু, ভাগ্যে আজ সকালে শুনতে পেলাম। কিন্তু সেদিন রাতে তো পদ্মাজি আমাদের বলেছিল জমিদারের বউ পালাতে গিয়ে নদীর জলে ডুবে মরেছে। তার মানে ওই ঝি ও জড়িত ছিল কবিরাজ। যদিও সেই পদ্মাজি মারা গেছে অনেক দিন, কিন্তু এই ছেলেকে আমার চাই শৈলেশ। এতদিন ধরে এই বিপুল সম্পত্তি আমরা আগলে রেখেছি। ওই কটা শ্মশানের তান্ত্রিক বলেছিলেন ওই ঘরের দরজা জমিদার নিজের রক্ত দিয়ে বন্ধ করে গেছেন, আর সেই দরজা শুধুমাত্র খুলবে জমিদার বংশেরই রক্তে। আর সেই কারণেই আমরা এতদিন ধরে পাগলের মতো এর বিকল্প খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই শৈলেশ। আগামীকাল তুমি এই ছেলেকে নিয়ে এসো ওকে এখানে। পরদিন সকালেই গুরুমশাই শৈলেশ অর্জুনকে সঙ্গে নিয়ে যখন জমিদার বাড়িতে ঢুকলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। শৈলেশ অর্জুনকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু এখানে পদার্পণ করতেই অর্জুনের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। সে বলল, আমরা কোথায় এলাম গুরুমশাই? নিজের বাড়িতেই তোমাকে স্বাগত জানাই বলরাম মুখুজ্জের সুপুত্র অর্জুন মুখার্জি। আমি এই জমিদার বাড়ির নায়েব। কি? তার মানে তোমরা সেই নায়েব যার জন্য আমার বাবা মারা গেছে, আমার মা ঘর ছাড়া হয়েছে? তোকে আমি... বাবা, ছেলের তো দেখছি বাপের মতোই তেজ। এই যে খোকা, তার মানে তোমার মা তোমাকে সবই বলেছে। ভালোই হয়েছে, অযথা নাটক করতে আর হলো না। অনেক দিন ধরে তোমাকে আমরা খুঁজছিলাম অর্জুন, কারণ তুমি পারবে আমাদের ভাগ্যে দরজা খুলতে। কারণ তোমার বাবা এমন শিয়ানা লোক ছিল যে মরতে বেটা সব ব্যবস্থা করে গেছে। শয়তান জানোয়ার কোথাকার, আমি তোমাদের ছাড়বো না। আর গুরুমশাই আপনি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এলেন? কি করবো বাবা, তোমার গুরুমশাই হওয়ার আগে আমি যে নায়েবের ভগ্নিপতি, আর এই সম্পত্তি যে আমাদের অনেক সাধের। তান্ত্রিক মশাই, শিগগির আসুন, আমার কাছে সময় নেই। এই ছেলের দ্বারা কার্যসিদ্ধি করে আমি এই সমস্ত সম্পদ হস্তগত করতে চাই। নায়েব, এই ছেলের হাতের রক্ত দিয়েই ওই দরজা খুলবে। আমি মন্ত্র পাঠ শুরু করছি। আরে গলা থাকতে হাত কেন তান্ত্রিক? ওই ছেলের গলার রক্ত দিয়ে আমি দরজা খুলবো। শয়তান, ছেড়ে দে, ছাড় আমাকে। বেশ, তবে তাই হোক। খোকা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তান্ত্রিক খড়গ হাতে ধরে ওপরে তুলতে যাবে, ঠিক তখনই একটা আর্তনাদ শোনা গেল। ঘরের মধ্যে এসে লুটিয়ে পড়েছে সাবিত্রী। না, দোহাই, ওকে মেরো না তোমরা। আরে গিন্নিমা, আপনি? মা তুমি কেন এলে এখানে? আমি তো কিছু চাইনি, কোনোদিন কিচ্ছু দাবি করিনি। এই সম্পত্তি, এই বাড়ি সব তোমরা ভোগ করেছো, তবে কেন আমার ছেলেটাকে শেষ করে দিচ্ছ? কারণ জমিদার চালাকি করেছেন। উনি তার সমস্ত সম্পত্তি এক বিশেষ উপায় বন্ধ করে রেখেছেন, যেটা জমিদার বংশের রক্ত ছাড়া খুলবে না। তাই আমরা যে নিরুপায় গিন্নিমা। সাবিত্রীর মুহূর্তে মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন প্রথমবার সাবিত্রী তার সন্তান সম্ভবা হওয়ার কথা জানিয়েছিল জমিদার বাবুকে। আনন্দে আত্মহারা হয়ে তিনি বলেছিলেন, কি আমি বাবা হতে চলেছি? আমার উত্তরাধিকারী আসতে চলেছে। সাবিত্রী, কি সুসংবাদ দিলে তুমি আমাকে। জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমাদের সন্তান যে প্রতীক্ষা করছে আমাদের। আমি যে আদৌ সুস্থ হতে পারবো কিনা জানি না সাবিত্রী, তবে আমাদের সন্তানের ভবিষ্যৎ আমি নিশ্চিত করে যাব। না, এ আপনি কি বলছেন জমিদার বাবু? দয়া করে অমন বলবেন না। কিন্তু আপনি কি ব্যবস্থার কথা বলছেন? না সাবিত্রী, এখন না। সঠিক সময়ে তুমি সব জানতে পারবে। তবে মনে রাখবে, আমাদের সন্তানের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তার মানে জমিদার বাবু কি
এই ব্যবস্থার কথাই বলেছিলেন? আরে তান্ত্রিক, তোমার হাত থেমে আছে কেন? তাড়াতাড়ি করো। না 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 না, তোমরা যদি রক্তই চাও তবে ওর হাতের আঙ্গুল থেকে সামান্য রক্ত নিয়ে নাও, কিন্তু ওকে প্রাণে মেরো না। তাই কি হয় গিন্নিমা? কাল সাপের বাচ্চাকে কখনো বাঁচিয়ে রাখতে নেই, তাকে তাকে সমূলে শেষ করে দিতে হয়। তান্ত্রিক, খড়গ চালাও। খোকা! খবরদার, জমিদার পুত্রের গায়ে আঁচড় লাগলে তোদের জীবন এখানেই শেষ হয়ে যাবে। বাবা, কে তান্ত্রিক? ওরে বাবা রে! এই যে দক্ষিণায় মশাই, জমিদার বাবু মন্ত্র বলে ওকে এই সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য রেখে গেছিলেন। ওর ক্ষমতা অসীম। আরে তুমি কি করছো? হ্যাঁ, তন্ত্র বল ওকে জব্দ করো। এ আমার কাজ নয়, ওর ক্ষমতা অসীম। আমি পালাই ওরে বাবা রে। এবার তোদের পাপের গড়া পূর্ণ হয়েছে, এবার তোদের শাস্তির পালা। ক্ষমা, আমাদের আমাদের ক্ষমা করে দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ছাড়বে না ওদের, ওদের জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। মা, মা চোখ খোলো, মা। খোকা, আমার অর্জুন, তুই ঠিক আছিস তো বাছা? বাবা শোনা আমার। আমি ঠিক আছি মা। ওই শয়তান দুটোকে উচিত শাস্তি দিয়েছে ও। প্রণাম গিন্নিমা, জমিদার বাবুর দায়িত্ব আজ আমি সম্পন্ন করলাম। এই সম্পদ, এই বাড়ি আমি এতদিন রক্ষা করেছি। আজ থেকে এই সব তার যোগ্য উত্তরসূরির। ছোট বাবু, আপনি নিজের আঙ্গুলের সামান্য রক্ত দিয়েই দ্বার খুলুন। অর্জুন তার আঙ্গুল কেটে সে রক্তের ফোঁটা দরজায় ছোঁয়াতেই সেটা খুলে গেল। সাবিত্রী আর অর্জুন দুজনেই দেখল ভেতরে রয়েছে সারি মুদ্রা ভর্তি বস্তা, আরো কত কি। যক্ষী এবারে উধাও হয়ে গেল। মা, বাবা সত্যি খুব বিচক্ষণ ছিলেন, নইলে এইসব সম্পদ ওই শয়তানগুলো লুটে নিত। হ্যাঁ বাবা, এবার তোমাকেও বাবার পথে চলে প্রজা কল্যাণ করতে হবে।